থেকে ওর পছন্দ সবসময়ই তাঁরা থেকেছেন যারা আসলে কণ্ঠহীন হবেন, যারা আসলে ওই সিটটা পাওয়ার জন্য আজীবন কৃতজ্ঞ থাকবেন, মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবেন, মানে যাদের ঘটিতে আনুগত্যের জল কম নেই। এরকম একটা সংসদের কথা ভাবতেই পারতাম যেখানে অধীর রঞ্জন চৌধুরী তার মতো একজন সুবক্তা এবং সত্যিকারের মাটির মানুষ, মাটিটাকে চেনেন, মোহাম্মদ সেলিম একজন, আমি অসাধারণ মানে ওনার বাগ্মিতার ফ্যান এবং অসম্ভব পড়াশোনা ভদ্রলোকের, তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, কার কথা ছেড়ে কার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, এই 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 কোলাসটা তো আমরা সংসদে দেখতে পাচ্ছি না। রাজনৈতিক দলগুলোর কী ভূমিকা, এই কথা বলার জন্য যদি দর্শক ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দালাল, তাহলে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু আমি বিশ্বাস করি এই মুহূর্তে কুশলী রাজনীতিবিদ হিসেবে, সারা ভারতবর্ষের কথা আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কুশলী রাজনীতিবিদ, এত ড্যামেজ এবং সেই ড্যামেজ কন্ট্রোল করা একা হাতে নিশ্চয়ই, মানে এর কোনো তুলনা হয় না নিশ্চয়ই। কিন্তু একই সঙ্গে আমার একটা প্রশ্ন, এর জন্য যদি আমাকে কেউ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দালাল বলে তাহলেও আমার কিছু যায় আসে না, বলতেই পারেন। কিন্তু আমি কোনো দিন বিশ্বাস করব না একজন স্বাধীন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, যে মিমি চক্রবর্তী ক্যান বি অ্যান অল্টারনেটিভ ফর বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেখানে কাজ হচ্ছে তো হচ্ছেই, ওই জন্য বললাম না যে এটা গোটা, এবং কী যে কাজ, মাঝে মাঝে রাস্তায় পট্টি দেওয়া হয়, কদিন পরেই সেই পট্টি উঠে যায়, মানে গুরুত্বপূর্ণ কোনো মানুষজন এলে রাস্তা কিছুক্ষণের জন্য সারাই করা হয়, আবার কিছুক্ষণ পরে, তার কারণ ওই যে বললাম যে চক্রাকারে এই কাজগুলো হতে থাকে। তার কারণ আমরা সকলেই জানি যে এর পেছনে একটা খুব বড় সড়ো পয়সার ব্যাপার আছে। সোজা কথা হচ্ছে এটা, রাস্তাঘাট যদি সব ঠিকঠাক হয়ে যায়, সমস্ত রাস্তা এমন হয়ে গেল যে আর প্রতি বছর তাকে সারাই করতে হচ্ছে না, তাহলে কন্ট্রাক্টরদের কী হবে? আর কন্ট্রাক্টরদের যদি কিছু না হয় তাহলে নেতাদের কী হবে? কিন্তু সোজা হিসেব জারি করে বা কোনোভাবেই কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চাপ দিয়ে এটা কিন্তু রাজ্য সরকার মানে করতে পারে না, এবং এটা ঠিক হবে না। এটা কী হয়, এরকম একটা অনেক সময় আমরা এগুলো মাথায় রাখি না যখন আমরা ক্ষমতায় থাকি। আমি নিজেকে ধরেই বলছি আর কি, যে পরে কি হবে, কালকে হয়তো আমি ক্ষমতায় আর থাকবো না, অন্য একটা দল আসবে ক্ষমতায়, তখন তারা কিন্তু এই একই কাজ করবে, এটা প্রেসিডেন্স হয়ে থাকবে একদম। তো এইটা মাথায় রাখা দরকার যে আজকে আমি যে কাজটা করছি, আগামী দিনে সেই কাজটাই আমার বিরুদ্ধে আরেকটা দল, আরেকটা রাজনৈতিক দল এসে করবে না তো। সেই সরকার ছেড়ে দিলাম একদম, যারা ভাববে, হ্যাঁ যারা ভাববেন তাদের সংখ্যাটা খুব কম, ভাববেন না এই সংখ্যাটা বেশি। এবং আমি আবারও বলছি যে আমাদের পশ্চিমবঙ্গের যেটা দুর্ভাগ্য, ওই যে আবার জ্যোতি বসুর কথায় যে মানুষ ভুল করে, সেইটা হচ্ছে যে আমাদের গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের জনসাধারণের সার্বিক যে চেতনা ছিল, রাজনৈতিক যে বোধ ছিল, যে চেতনা ছিল, সেইটা অনেকখানি অবনমন ঘটেছে বলাটা আমি হয়তো ঠিক হলো না, খুব সচেতনভাবে ঘটানো হয়েছে সামগ্রিকভাবে। এই ক্ষেত্রটা তৈরি করা হয়েছে যাতে মানুষের বিচারবোধ সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যায়, যাতে মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতা সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যায়, যাতে মানুষ হাতে গরম কিছু সুবিধে, সামান্য কিছু সুবিধে, সেগুলো পেয়ে তুষ্ট হয়, যাতে করে মানুষ নির্ভরশীল হয়ে পড়েছিল, সেই আশঙ্কা পড়ে সত্য প্রমাণিত হলো। অবশ্যই আমার একটা কথা খালি মনে হয়, ইতিহাসের নিরিখে দেখো, মোগল গিয়েছে, ইংরেজ গিয়েছে, কংগ্রেস গিয়েছে, বামফ্রন্ট গিয়েছে, তৃণমূলও নিশ্চয়ই তো চিরস্থায়ী, কোনোদিন তো যাবেই, সে তো চিরস্থায়ী তো নয়, সে তো বটেই, কিন্তু ইতিহাসটা থেকে যাবে, এই সময়টা থেকে যাবে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাজ মিসড আ গোল্ডেন চান্স টু বি রিমেম্বার্ড ফর এভার, মানে অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ নিউ বেঙ্গল। কারণ একমত, একদম একমত। দেখুন, এখন তো একটা কথায় কথায় আদালতে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমি আজকে আদালতে এলাম, আপনাদের আদালত। আপনারা আছেন কবিরের সঙ্গে আজকে আছেন অংশুমান কর, অধ্যাপক এবং কবি অংশুমান কর, এবং আমার সঙ্গে আছেন আপনারা। আমি আপনাদের আদালতে আসি, ভাবুন কি অবস্থা, 3-4 বার করে ভেজা হচ্ছে দিনে, এবং ভেজা নিয়ে যদিও কোনো বক্তব্য নেই, ভিজতে তো বর্ষাকালে হবেই। দরিদ্র টিকি মাথা নেই কোথাও, স্বাধীন সাংবাদিক, অতএব সবসময় যে চতুষ্চক্র যান নিয়ে ঘুরে বেড়াবো, পেট্রোলের যা দাম সেটাও সম্ভব নয়, এবং তা নিয়েও বক্তব্য নেই। রাস্তাঘাটের যে অবস্থা দেখুন, কোমরের অবস্থা অত্যন্ত খারাপ, এবং অন আ সিরিয়াস নোট আমরা প্রত্যেকেই আতঙ্কিত
যারা বয়স্ক মানুষ, যারা সিনিয়র সিটিজেন, যারা গর্ভবতী মহিলা, যারা অসুস্থ মানুষ, শিশু এবং বিরাটিতে একটি শিশু, 5 মাসের একটি শিশু, সে জলে, ঘরে জমা জলে পড়ে গিয়ে মারা গিয়েছে অংশুদা। মানে কি বলবো আমি জানি না। এবং এছাড়াও এই যন্ত্রণা তো এখানেই শেষ না। এসআইআর স্যার বিহারে 65 লক্ষ নাগরিককে নীল ডাউন করিয়ে বসিয়ে রেখেছেন, তারা জানেন না যে স্যার তাদের কী শাস্তি দেবেন, মানে রাস্টিকেট করবেন না টিসি দেবেন জানেন না। বাংলাতেও স্যার আসছেন, তার হাতে চক ডাস্টার থাকবে, তিনি কি সবক শেখাবেন নাকি তিনি বেদ দিয়ে পেটাবেন, না তিনি বার করে দেবেন টিসি দেবেন আমরা জানি না। এবং অংশুমান করের সঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। কী বিষয়ে কথা বলবো? অংশুমান কর আমাদের দেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি, সাহিত্যিক এবং অধ্যাপক, ইংরেজি ভাষা সাহিত্যের দিকপাল অধ্যাপক। অংশুমান করের কাছে জানতে চাইব যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বন্ধ হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং ভাষা আন্দোলন, পঞ্চশহীদ, 71-এর পঞ্চশহীদকে, ভাষা আন্দোলনের পঞ্চশহীদকে আপনাদের মনে আছে। আমাদের এই সময়ের ভাষা আন্দোলনের একজন অগ্রসেনা হচ্ছেন অনুব্রত মণ্ডল। এরকম একাধিক বিষয় নিয়ে আমরা কথা বলবো। সময়টুকু আমাদের সঙ্গে থাকুন। দেখা যাক আমরা স্যারের গতিবিধি নিয়ে স্যারের কাছে কি জানতে পারি। স্যার, অংশুধা, তোমাকে প্রথমেই যে জল যন্ত্রণার বিষয়টা আমি জিজ্ঞেস করবো। আমি তো কথা বলছিলাম একজন প্রাক্তন মেয়রের সঙ্গে, তিনি এয়ারপোর্টে যেতে যেতে কথা বলছিলেন, আমার সঙ্গে আটকে গিয়েছিলেন। বর্তমান মেয়র, মহানাগরিক, তিনি আটকে পড়েছেন এয়ারপোর্টে যেতে গিয়ে। আমি 4-5 দিন আগে আমাকে এয়ারপোর্টে যেতে হয়েছিল, আমিও আটকে গেছিলাম কাজে। এবং যা রাস্তার অবস্থা এয়ারপোর্টে ঢোকার আগে বর্তমানের দিক থেকে যাওয়ার, সে আর কহতব্য নয়। এটা প্রায় পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গারই রাস্তাঘাটের অবস্থা ঠিক এরকমই হয়ে গেছে। এবং যেটা খুব মানে কি বলবো চিন্তার, আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি, 2 বছর আগের অভিজ্ঞতা। আমি বিশ্ববিদ্যালয় থেকে ফিরছি এই বর্ষাকালে, যেটা খুব চিন্তার, যেটা বোঝা যায় না। ওই তুই সিনিয়র সিটিজেনদের কথা বলছিলিস, রাস্তাগুলোর এমন অবস্থা হয়ে থাকে, জল এমন হয়ে থাকে যে কোথায় যে মানে একটা খন্দ আছে, কোথায় যে একটা নালা রয়েছে, সেটা পর্যন্ত বোঝা যায় না। আমার কি অবস্থা হয়েছিল, আমি স্কুটার সহ রেনকোট নিয়ে আসছি, একটা নালার মধ্যে পড়ে গেছিলাম। আমার ফোনটা সম্পূর্ণ খারাপ হয়ে যায়, স্কুটারটা আমাকে তারপর অনেকজন লোক মিলেই বর্ধমান শহর হয়েছে কোনো রকমে তোলে, ওই নালার জল থেকে আমি উঠি। সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, মানে ভাবা যায় না। আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে বর্ধমান শহরে যদি কেউ একবার স্কুটার নিয়ে যায় তাহলে গোটা ভারতবর্ষটা ঘোরা হয়ে যায়। এই একবার কাশ্মীরে, তো এই একবার পুরীতে, এই একবার ভাইজ্যাকে, তো এই একবার কাঞ্চনজঙ্ঘার সামনে, এই তো হচ্ছে। এবং এটা আমি যখন ওই পোস্টটা করেছিলাম ফেসবুকে, তখন আরও অনেকজন লিখেছিলেন এসে, নানা প্রান্তে ছড়িয়ে থাকা পশ্চিমবঙ্গের মানুষ, যে এটা কেবল আপনার শহরের চিত্র নয়, এটা গোটা পশ্চিমবঙ্গের রাস্তার চিত্র। এবং তার সঙ্গে হচ্ছে নিকাশি ব্যবস্থার একেবারে মানে মানে কি বলবো যে মানে পঞ্চত্ব প্রাপ্তি ঘটে গেছে। এই দুটোর মেলবন্ধনে যে অবস্থা এবারের বর্ষায় হয়েছে, বৃষ্টিও একটু বেশি হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সে তো মানে অভাবনীয়। এবং আমি জানি না যে কতদিন এই যন্ত্রণা পশ্চিমবঙ্গর বাসীকে মানে ভোগ করতে হবে। এবং যে শিশুটির মারা যাওয়ার কথা তুই বললি, সেটা তো কি মানে ভাবা যায় না, ঘরে জমা জলে খাট থেকে পড়ে, ভাবা যায় না এটা। কিন্তু মানে এইসব নিয়ে তো মাথা মানে ঘামানোর মানুষ কোথায় বল? গোটা রাজ্য জুড়ে এখন এগুলো হচ্ছে আমাদের প্রতিদিনের সমস্যা, এগুলোর মধ্যে দিয়ে আমাদের প্রতিদিন যেতে হয়, মানে এটা থেকে নিস্তার নেই, এটা থেকে মুক্তি নেই। কিন্তু এটা নিয়ে বলবো কোথায়, আর বললেই বা শুনছেটাকে তার প্রতিবিধানই বা কী হচ্ছে, এই প্রশ্ন তো থাকছে। এই তো আমি বললাম তো, আমার 2 বছর আগের ঘটনা হচ্ছে, আমি স্কুটার সহ নালার মধ্যে পড়েছিলাম, বুঝতে পারা যাচ্ছে না এতটা জল, যে রাস্তার পাশেই নালা আছে, একটি গাড়িকে সাইড দিতে গিয়ে আমি একদম পড়ে গেছিলাম। আর 4 দিন আগে আমি এয়ারপোর্টে যেতে গিয়ে আটকা। আজকে আমার বাড়িতে সাপ ঢুকেছিল। কি বললাম তোকে যে এগুলো আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অঙ্গ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে থাকতে গেলে এখন মেনে নিতে হবে যে এই সমস্ত কিছুর সঙ্গে মানে কোথাও একটা সমঝোতা করেই আমাদের বেঁচে থাকতে হবে, এর থেকে নিষ্কৃতি নেই। না, নিষ্কৃতি আছে। আজকে মাননীয় মহানাগরিক ফিরহাদ হাকিম, কলকাতা শহরের মহানাগরিক, তিনি বলেছেন, আমি দেখছিলাম অর্ধনিমিলিত চোখে উনি বলছেন যে যদি 10 দিন বৃষ্টি না হয় তাহলেই সব ঠিক হয়ে যাবে। এর আগে উনি গঙ্গামাটির কথা বলেছেন, যদিও মাটির নিচে, পিচের নিচে গঙ্গামাটি আছে। এবার প্রশ্নটা হচ্ছে কলকাতায় যদি বা গঙ্গামাটি আছে, পুরুলিয়ায় গঙ্গামাটি নেই, বর্ধমানে গঙ্গামাটি নেই, বাঁকুড়ায় যদ্দূর ভূগোল জানি বোধহয় নেই। এবার প্রশ্নটা হচ্ছে যেটা যে পিচের শত্রু জল, এটা তো সবাই জানি আমরা, তাহলে পিডব্লিউডির কাজ কি তাহলে? না, এই গোটা বিষয়টা না আসলে মানে আমার সন্দেহ হচ্ছে যে, এবং হয়তো সন্দেহটা ভুলও নয়, যে এটা একটা চক্রের মতো কাজ করছে। মানে রাস্তা খারাপ হচ্ছে, রাস্তায় পট্টি দেওয়া হচ্ছে,
কলকাতায় আমার একটা বাসা আছে, তো আমার যে পাড়ায় বাসা ব্রহ্মপুর, সেইখানে রাস্তার কি অবস্থা মানে ভাবা যায় না। মানে সেই দিন আমি এই 15-20 দিন আগের কথা বলছি, একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান করে রাত্রেবেলা বাড়ি ফিরছি, তো ড্রাইভার আমাকে বলছে যে স্যার আপনাদের ওদিকটা আমি যেতে পারবো না, কিছু মনে করবেন না, মানে মানে গাড়ি নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। একটু আগে নেমে যান। নেমে গিয়ে আমাকে প্রায় মানে 1.5 কিলোমিটার হাঁটতে হলো, এবং সেই হাঁটাটা যে হাঁটা, সেটা হাঁটা মানে কাদার মধ্যে দিয়ে হাঁটা, বড় রাস্তার কথা বলছি আমি। সেখানে কাজ হচ্ছে তো হচ্ছেই, ওই জন্য বললাম না যে এটা গোটা, এবং কি যে কাজ, মাঝে মাঝে রাস্তায় পট্টি দেওয়া হয়, কদিন পরেই সেই পট্টি উঠে যায়, মানে গুরুত্বপূর্ণ কোনো মানুষজন এলে রাস্তা কিছুক্ষণের জন্য সারাই করা হয়, আবার কিছুক্ষণ পরে, তার কারণ ওই যে বললাম যে চক্রাকারে এই কাজগুলো হতে থাকে। তার কারণ আমরা সকলেই জানি যে এর পেছনে একটা খুব বড় সড়ো পয়সার ব্যাপার আছে। সোজা কথা হচ্ছে এটা, রাস্তাঘাট যদি সব ঠিকঠাক হয়ে যায়, সমস্ত রাস্তা এমন হয়ে গেল যে আর প্রতি বছর তাকে সারাই করতে হচ্ছে না, তাহলে কন্ট্রাক্টরদের কী হবে? আর কন্ট্রাক্টরদের যদি কিছু না হয় তাহলে নেতাদের কী হবে? এ তো সোজা হিসেব। তুমি খুব মানে অন সিরিয়াস না, তুমি একটা খুব সিরিয়াস একটা অভিযোগ করলে। কিন্তু বহু রাস্তা এরকম পশ্চিমবাংলায় আছে অংশুদা, যেটা কিন্তু বছর 40 আগে, বছর 50 আগে তৈরি হয়েছে। সে রাস্তা কিন্তু মোটামুটিভাবে আমি অবজারভেশন দিচ্ছি, মানে তারও আগে জিটি রোডের কথা আমি বলছি যে এখানে আমার নিজের একটা খুব ইন্টারেস্টিং জিনিস মনে হয়েছে। হাইওয়েগুলো বা রাজ্য সরকার একটা শহর থেকে আরেকটা শহরে যাওয়ার জন্য কিছু রাস্তা স্টেট যেগুলো মেনটেন করে এবং কেন্দ্র সরকার যেগুলো মেনটেন করে, সেইগুলোর অবস্থা কিন্তু অনেক ক্ষেত্রে তুলনামূলকভাবে ভালো। তুই যদি খেয়াল করিস তাহলে দেখবি যে শহরের ভেতরের যে রাস্তাগুলো, সেইগুলোতে, তার কারণ ওইখানে তো ওই প্রতিদিন পট্টি দেওয়ার কাজ করা প্রায় অসম্ভব, এত হেভি ট্রাফিক থাকে যে সেই রাস্তাকে কাজে ওখানে অনেকটা আমি জানি না, এটা ইঞ্জিনিয়াররা ভালো বলতে পারবেন, আমার সাধারণ মানুষ হিসেবে মনে হচ্ছে আর কি, যে ওই রাস্তাগুলোতে তুই প্রয়োজন মাফিক কাজ করতে হয় এবং গুণমান অনেকখানি নিশ্চিত করে কাজ করতে হয়। তার কারণ ওখানে প্রতি মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটারও একটা আশঙ্কা থাকে এবং অনেকগুলো ফ্যাক্টর জড়িত থাকে। সেটা তো ছোট শহরের মধ্যে থাকে না, বা কলকাতা শহরের ছোট অলিগলির মধ্যেও থাকে না। এবং সেখানে যদি কেউ খারাপ রাস্তা হওয়ার কারণে মানুষ মারা গেছেন এমন ঘটনা অবশ্যই। তো টোটো থেকে, অটো থেকে, রিক্সা থেকে পড়ে যাওয়া, তুমি যে ঘটনার কথা বললে আমার নিজের হয়েছিল, কি ভয়ঙ্কর ট্রমাটিক অভিজ্ঞতা। নালায় পড়ে যাওয়া, এটা তো খুব একটা স্কুটার সহ আমার ফোনটা নষ্ট হয়ে যায়, নতুন ফোন কিনতে হয়, এবং তারপর আমি যে কথা বললাম যে আমার গাড়িটার অনেক যন্ত্রপাতি বিকল হয়েছিল, সেসব ছেড়ে দিলাম। যদি একটা পার্মানেন্ট হার্টের ড্যামেজ হয়ে যেত, মানে আমার কি বলবো আর কি, মানে কিছু যে হয়নি কি করে, সেটা ভেবে আমি এখনও আশ্চর্য হই, বিস্মিত হই, এবং ঘটনার কথাটা মানে যখনই আমার মনে পড়ে আমার একটা কেমন একটা আতঙ্ক মাথায় লাগতে পারতো। ও রাস্তার এই অবস্থা থেকে আমার শঙ্খবাবুর সেই লাইনটার কথা খুব মনে পড়ছে, দেখ খুলে তোর তীর নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। এবার যার প্রসঙ্গে সেই কথা, আমি তার প্রসঙ্গে আসি। ভাষা আন্দোলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বা তার আগেও তিনি ডাক দিয়েছিলেন যে বাঙালিদের ওপর কোনো অত্যাচার আমি মেনে নেব না, হিন্দিতে ভাষণ দিয়েছেন এবং বাঙালিদের ওপর অত্যাচারের বিরোধিতা করেছেন। আমার প্রশ্ন রয়েছে যে তার এই ভাষা আন্দোলনের তিনি যাত্রা শুরু করেছেন বোলপুরের মাটি থেকে, অবশ্যই করবেন, কারণ বীরভূমের মাটি, রবীন্দ্রনাথের মাটি, তারাশঙ্করের মাটি, জয়দেবের মাটি, আর কোথা থেকে করবেন? এবং এই মুহূর্তে তো অনুব্রত মণ্ডলেরও মাটি, এবং অনুব্রত মণ্ডলের মাটিতে অনুব্রত মণ্ডল যা ফিরে পেলেন, তার হৃত নিরাপত্তা ফিরে পেলেন। এবং দলীয় বিষয়ে যদি আসি, সরকারি বিষয়টা বললাম, দলীয় বিষয়ে যদি আসি, সেটা হলো তার কোর কমিটির কনভেনার হলেন। কীভাবে দেখছো তুমি? এটা খুব বাজে একটা বার্তা গেল, মানে খুব বাজে বার্তা গেল। সাম্প্রতিককালে তৃণমূল দলের যে কাজকর্মগুলোতে মানে আমি খুবই হতাশ, তার মধ্যে খুব ওপরের দিকে এটাকে রাখবো। তার কারণ অনুব্রত মণ্ডলের যে ইমেজ জনসাধারণের মধ্যে, সেটা আমরা সকলেই জানি, সে নিয়ে বেশি বাক্য ব্যয় করাটা অনুচিত হবে। বা ওই রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন, যে নিয়ে শঙ্করবাবু কবিতা লিখেছিলেন, এবং তারপর শঙ্করবাবুকে যে ভাষায় উনি আক্রমণ করেছিলেন, সে কথা আমরা যারা একটু কবিতা লেখার সঙ্গে যুক্ত তারা কেউ কোনো দিন ভুলতে পারবো না। তো সেই জায়গা থেকে এটা খুব আনফর্চুনেট যে ওর এরকম একটা পুনর্বাসন হলো, এবং সেটা আসলে কিন্তু তৃণমূল দলটার যে রাজনৈতিক চরিত্র, সেই চরিত্র সম্পর্কে একটা স্পষ্ট ইঙ্গিত কিন্তু জনসাধারণকে দিল, যে তুমি এই দলের থেকে যদি মানে
তোমার বিরুদ্ধে বড় বড় অভিযোগও ওঠে। দেখ, অভিযোগ থেকে যদি অনুব্রত মণ্ডল মুক্তি পেয়ে যেতেন সম্পূর্ণ, আমার কিচ্ছু বলার থাকতো না, আইনিভাবে আমার কিচ্ছু বলার থাকতো না, যে ঠিক আছে উনি মুক্ত হয়ে গেছেন, অভিযোগ উঠতেই পারে, এবং উনি একদম ক্লিন চিট ওকে দেওয়া হয়েছে কোর্টের থেকে, ওকে আবার পুনর্বাসন দেওয়া হলো, উনি তো জামিন পেয়েছেন মাত্র। তো সেই অবস্থায় কিছুতেই এই কাজটা কিন্তু ঠিক হয়নি। এবং এটা আমি ওই তো বললাম তোকে যে তৃণমূল দলটার যে চরিত্র, সেই চরিত্র সম্পর্কে একটা খুব পরিষ্কার বার্তা কিন্তু জনমানুষে দিল। যদিও সেই বার্তা মানে গ্রহণ করার মতো মধ্যবিত্ত শিক্ষিত মানুষ ছাড়া আর কেই বা এই বাংলায় আছে, কথাও মাঝে মাঝে আজকাল আমার মনে হয় বই কি। দ্বিতীয় যে কথাটা, সেটা হচ্ছে যে বাঙালিদের উপরে হওয়া অত্যাচারের প্রেক্ষিতে ভাষা আন্দোলনের ডাক। এখন এইটা খুব স্পষ্ট করে পবিত্র সরকার বলেছেন, এবং আমি স্যারের সঙ্গে একদম সহমত, যে বাংলা ভাষার ওপর যে অত্যাচার হচ্ছে সেটা তো একটা অন্য বিষয়। এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাঙালি যে পরিচিতি, সেই বাঙালি পরিচিতির ওপর, জাতিসত্তা, তার উপর আক্রমণ হচ্ছে। তার একটা অংশ অবশ্যই ভাষা, কিন্তু এর জন্য ভাষা আন্দোলন করতে হবে, আমার কাছে এটা একটু বাড়াবাড়ি বলে মনে হয়েছে। যদিও আমি আগেও বলেছি অন্য চ্যানেলের ইন্টারভিউতে, আবার এখানেও বলছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে যে প্রতিবাদ করেছেন সেটাকে আমি অন্যায্য বলবো না। এই কারণেই অন্যায্য বলবো না যে উনি যদি প্রতিবাদ না করতেন তাহলে কিন্তু আবার অনেকে প্রশ্ন করতো যে বাঙালিদের ওপরেই আক্রমণ হচ্ছেন, মুখ্যমন্ত্রী নীরব রয়েছেন কেন, বা ওর দলের এবং ওরও নিজের সিদ্ধান্তের অনেক দ্বিচারিতা এক্ষেত্রে রয়েছে, যেগুলো একাধিক রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দল পরিষ্কার করে দাগিয়ে দিয়েছেন। অবাঙালি পুলিশ অফিসারদের প্রমোশন দেওয়া, অবাঙালি রাজনৈতিক ব্যক্তিত্বদের এবং অরাজনৈতিক ব্যক্তিত্বদের রাজনীতির ময়দানে টেনে এনে তাদেরকে দলের বড় বড় গুরুত্বপূর্ণ পদ এবং সংসদে পদ দেওয়া, এসব তো আছেই। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে বাঙালিদের উপর আক্রমণ হলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী চুপ থাকবেন, এটা কাম্য নয়। এবং উনি প্রতিবাদ করেছেন, সেই প্রতিবাদের একটা মানে যথার্থ জায়গা আছে বলে আমি মনে করছি। কিন্তু তার জন্য ভাষা আন্দোলন করতে হবে, এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হয়েছে। এই কারণে আমি আবারও বলছি যে ভাষা আন্দোলন একদম সম্পূর্ণ আলাদা একটা বিষয়, এবং বাংলা ভাষা যদি অত্যাচারিত হয় তাহলে বাংলা ভাষা এই পশ্চিমবঙ্গের বুকেও অত্যাচারিত হচ্ছে। এবং আমাদের তো অনেক দিনের দাবি আছে রাজ্য সরকারের কাছে যে বাংলা ভাষা সরকারি সমস্ত কাজে ব্যবহার করা হোক। আমাদের তো অনেক দিনের দাবি আছে যে সমস্ত সাইনবোর্ডগুলোতে বাংলাকে বাধ্যতামূলক করা হোক। WBCS পরীক্ষা থেকে বাংলা ভাষা একদম মানে আবশ্যিক ছিল যে পরীক্ষা দিতেই হতো, সেটাকে তুলে দেওয়া হচ্ছে। তো ভাষা আন্দোলন যদি করতে হয় তাহলে তো সরকারকে তার নিজের বিরুদ্ধেই আন্দোলন করতে হবে। ভাষা আন্দোলন একটা আলাদা বিষয়। আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় যে বাঙালিরা ছড়িয়ে আছেন, তাদের অনেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা, অনেকে আবার ত্রিপুরা আসামের বাসিন্দাও বটেন। তাদের উপর যে আক্রমণটা হচ্ছে কেবল তারা বাঙালি বলে এবং বাংলা ভাষায় কথা বলছেন বলেই তাদের চিহ্নিত করে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে, তার বিরুদ্ধে প্রতিবাদ সেটা অবশ্যই হওয়া দরকার আছে। কিন্তু তার জন্য একটা ভাষা আন্দোলনের সত্যি দরকার নেই। এবং ভাষা আন্দোলন করতে গেলে রাজ্যের ভেতরে এখনো পর্যন্ত বাংলা ভাষার যে মানে মর্যাদা পাওয়ার কথা, যে মর্যাদা রাজ্য সরকারই এখনো পর্যন্ত বাংলা ভাষাকে দেয়নি, তার বিরুদ্ধেই তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন করতে হয়। অঙ্কিতা, তোমাকে আমি একটা খুব মন খারাপ করা একটা অভিজ্ঞতার কথা একটু মনে করিয়ে দিই। তোমার নিশ্চয়ই মনে আছে, সবারই মনে আছে, আমি তবুও জাস্ট অ্যানেকডোটটির কথা মনে করিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, ওরা পোহা খায় বলে, ওরা লুঙ্গি পরে বলে ওরা বাংলাদেশি, আমি বুঝতে পারলাম। বিজেপির জাতীয় সভাপতি বলেছিলেন। এখন প্রশ্নটা হচ্ছে, এই বিপদের সূত্রপাত তো আজকে নয়। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতার ধারে কাছে নেই, মানে সরকারি ক্ষমতার আমি বলতে চাইছি, তখন থেকে তিনি এই বিপদের দরজা নিজে খুলে দিয়েছেন। সংসদে আমি একাধিক বক্তব্য মানুষকে দেখাতে পারি, মানুষ নিজেও দেখেছেন, ঘুরে বেড়াচ্ছে, যে কিভাবে তিনি অনুপ্রবেশের তত্ত্ব তুলে এনেছেন। আমার প্রশ্নটা সম্পূর্ণ অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে, তুমি এই প্রসঙ্গ যদিও আগেই তুলেছ, মুর্শিদাবাদ সিটটির কথা আমি যদি বলি, মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক হেভিওয়েট ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন, 33% ভোট পেয়েছেন, কিন্তু ধরেই নেওয়া হয়েছিল তিনি জিততে পারেন। কিন্তু আবু তাহের তাকে হারিয়েছেন। দীর্ঘদিন ওখানে রাজনীতি করেছেন মাটি কামড়ে। অধীর চৌধুরীর গড়ে মুর্শিদাবাদে তৃণমূলকে জেতানোর মতো অসংখ্য মানুষ ছিলেন। সেখানে কেন আমি ইউসুফ পাঠানকে, এবং যার সঙ্গে রাজনীতির দূরদূরান্তের সম্পর্ক নেই, গুজরাট থেকে শত্রুঘ্ন সিনহাকে, আসানসোলের তৃণমূলের বহু সংগঠক আছেন, আমাদের কীর্তি আজাদ, আমাদের এখানে বর্ধমানে কীর্তি আজাদকে, বর্ধমানে তৃণমূলের নেতা নেই? এটা হতে পারে কখনো? তিনি তো নিজেই এই দরজা খুলে দিয়েছেন। এই প্রবণতাকে তুমি ঠিক কীভাবে দেখো? পপুলিস্ট কালচার, না
কি? হ্যাঁ, এটা পপুলিস্ট কালচার। এটা একেবারে আসলে তৃণমূল দলটা যেভাবে চলে সেটা হচ্ছে কেবলমাত্র ভোটের রাজনীতি করে এই দলটা, আর কোনো কিছুকেই এই দলটা গুরুত্ব দেয় না, কেবলমাত্র ভোটের রাজনীতি করে। তো সেটারই একটা এটা ম্যানিফেস্টেশন খুব পরিষ্কার যে এদের একটা মানে মুখের গুরুত্ব আছে। ধর আমি অবাঙালিদের কথা তুই তুললি এবং সেটা খুব সত্যি কথা। বাঙালি যাদেরকেও মানে রাজনীতির ময়দানে উনি এনেছেন, এই প্রবণতা অতীতেও যে ছিল না তা না। এখনই বলা হতে পারে যে অনিল চট্টোপাধ্যায় হয়তো দাঁড়িয়েছিলেন, তিনি রাজনৈতিকভাবে সচেতন একজন মানুষ ছিলেন। অনিল চট্টোপাধ্যায় দাঁড়িয়েছেন, বিপ্লব চট্টোপাধ্যায় দাঁড়িয়েছেন, বিপ্লব চট্টোপাধ্যায় তাদের একটা রাজনৈতিক সত্তা ছিল, সচেতন মানুষ ছিলেন। তারা তো দিদি নাম্বার 1 ছিলেন না, তাই না? তো এবার মুশকিলটা হচ্ছে এই জায়গাটাতে যে উনি যাদের যাদের পছন্দ করেছেন, এটা আমার একটা এর মধ্যে একটা প্যাটার্ন আছে। আমার যেটা মনে হয়েছে যে অরাজনৈতিক সেই সমস্ত ব্যক্তিদের উনি পছন্দ করেন যাদের মধ্যে মানে মেধা এবং রাজনৈতিক বুদ্ধিবৃত্তি এবং রাজনৈতিক বোধের কণামাত্র প্রকাশ থাকে না। তার কখনো কখনো ওকে খেসারতও দিতে হয়েছে, একদম দিতে হয়নি যে তা না। যেমন এই নুসরাতকে করেছিলেন, মিমিকে করেছিলেন, কিন্তু অনেক সময় এটা ক্লিক করেছে, অধিকাংশ ক্ষেত্রে এটা ক্লিক করেছে। এবং তাদের কি হয়, তারা দুটো জায়গা থাকে, সেটা হচ্ছে একজন সাংসদের তো অনেক ক্ষমতা থাকে, অনেকখানি ক্ষমতা থাকে এবং স্বাধীনভাবে অনেকখানি কাজ করার মানে ক্ষেত্র থাকে। এই যেমন রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো শুরু হয়ে গেছে ঝগড়া। তো সেই জায়গা থেকে ওর পছন্দ সবসময়ই তাঁরা থেকেছেন যারা আসলে কণ্ঠহীন হবেন, যারা আসলে ওই সিটটা পাওয়ার জন্য আজীবন মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবেন, মানে যাদের ঘটিতে আনুগত্যের জল কম নেই, একদম সম্পূর্ণ আনুগত্য যাদের থাকবে এবং যাদের একটা ওই যে আমি বললাম যে ভোট পুল করার যাদের একটা ক্ষমতা আছে, তার কারণ তাদের একটা আলাদা জনপ্রিয়তা আছে, পরিচিতি আছে, যার সঙ্গে রাজনীতির দূরতরভাবে কোনো সম্পর্ক নেই, কিন্তু ভোটের বাক্সে এই জনপ্রিয়তার একটা প্রতিফলন ঘটতে আমরা তো দেখেছি অতীতে। তো সেইটাকে উনি ব্যবহার করেছেন এবং দুটো জিনিস সেজন্য যদি অ্যানালিসিস করতে হয় তাহলে দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা যেটা আমি বললাম সেটা হচ্ছে যে এদের মুখগুলির যে মানে পোলিং যে প্রক্রিয়া, ভোটের যে প্রক্রিয়া, সংসদীয় রাজনীতিতে ভারতবর্ষের দুর্ভাগ্য যেটা চিরকালের এই ট্র্যাডিশন চলেছে, একাধিক সময় রাজনীতিক হয়ে উঠেছেন অভিনেতা অভিনেত্রীরা বা অন্য মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিত্বরা, তো সেটাকে উনি সম্পূর্ণভাবে এনক্যাশ করেছেন এখানে। আর দ্বিতীয় হচ্ছে আনুগত্য, যে এরা চিরকাল সম্পূর্ণভাবে অনুগত থাকবে, বিরোধী কণ্ঠ এদের দলের ভেতরে, এদের মধ্যে থেকে বিরোধী কণ্ঠ উঠবে না। এইটা ওর কাছে খুবই গুরুত্ব পেয়েছে, উনি ব্যালেন্স করতে পেরেছেন খুব ভালো। আমি সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিবেচনাবোধকে 100তে 100 নম্বর দেবো। উনি ব্যালেন্স করতে পেরেছেন খুব ভালো, মানে অসামান্য বাগ্মী মহুয়া মৈত্র যেমন আছেন, হ্যাঁ তেমন আবার মাথায় হাত দিয়ে বসে থাকা কীর্তি আজাদও আছেন। হ্যাঁ, মাথায় হাত দিয়ে বসে থাকা কীর্তি আজাদও আছেন। আমার দুর্গাপুরে সেই মাথায় হাত দিয়ে বসে থাকা আমি তো বলছি, তো সেটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো এবং মানে এই যে ব্যালেন্স করাটা না, যে আমার মানে যারা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিবেচনাবোধ খুবই কম, আমি বলবো যে তারা ভুল ভাবেন একদম। তো এই ব্যালেন্সটা উনি খুব চমৎকার করতে পেরেছেন, যে আমার আক্রমণাত্মক ভূমিকা নেওয়ার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দরকার, তার বিরুদ্ধে যা যাই অভিযোগ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর যাই হোক না কেন তার বাগ্মিতা নিয়ে তো কোনো, আমি তো বলছি যে কারণে এই তো একটা ওর বক্তব্য দেখলাম ভাইরাল হয়েছে, ঘুরছে। আবার মহুয়া মৈত্রকে দরকার, হি ইজ এ পোটেন্ট অরেটর। হ্যাঁ, আবার একই সঙ্গে আমার দরকার হচ্ছে কীর্তি আজাদকে, একই সঙ্গে আমার দরকার হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়কে, এই অফকোর্স ইউসুফ পাঠানকে। ইউসুফ পাঠানকে কেন দরকার? এটা ওই যে ভোট ওর সবকটা ক্ষেত্রকে উনি ধরে থাকেন। মানে দেখ, এটা তো বিধানসভায় আমরা দেখি যে খেলা, অভিনয়, ঠিক আছে, কবিতা লেখা, যেমন শহীদ দিবসে প্রচুর খেলোয়াড়, প্রচুর এই সবকটা ক্ষেত্রকে উনি ধরে থাকেন। এটা এবং এটা খুব এটা আমি বলছি যে স্ট্র্যাটেজিক্যালি ইট হ্যাজ বিন ওয়ার্কিং ফর হার। এটা কাজ করছে ওর হয়ে। হ্যাঁ, কতদিন করবে সেটা একটা প্রশ্ন, কিন্তু এখনো পর্যন্ত তো করছে, দেখতে পাচ্ছি। এবং শুধু আমাকে এই কথা বলার জন্য যদি দর্শক ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দালাল, তাহলে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু আমি বিশ্বাস করি এই মুহূর্তে কুশলী রাজনীতিবিদ হিসেবে, সারা ভারতবর্ষের কথা আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কুশলী রাজনীতিবিদ, এত ড্যামেজ এবং সেই ড্যামেজ কন্ট্রোল করা একা হাতে নিশ্চয়ই, মানে এর কোনো তুলনা হয় না, নিশ্চয়ই। কিন্তু একই সঙ্গে আমার একটা প্রশ্ন, এর জন্য যদি আমাকে কেউ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দালাল বলে তাহলেও আমার কিছু যায় আসে না, বলতেই পারেন। কিন্তু আমি কোনো দিন বিশ্বাস করব না একজন স্বাধীন নাগরিক হিসেবে
সচেতন নাগরিক হিসেবে যে মিমি চক্রবর্তী ক্যান বি অ্যান অল্টারনেটিভ ফর বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যাদবপুর কেন্দ্রে প্রচুর ঘোরাঘুরি করেছিলাম, ওই সময় মানুষের পালস বোঝার চেষ্টা করেছিলাম। বিকাশবাবু 25%-এর বেশি ভোট পেয়েছিলেন, কিন্তু পরাজিত হয়েছিলেন মিমি চক্রবর্তীর কাছে, যার সঙ্গে আজকে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিকিনি পড়া নিয়ে যদিও আলোচনায় তিনি আছেন, সে তিনি যা ইচ্ছা পড়তে পারেন, আমার প্রশ্ন সেইখানে নয়। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা নির্বাচক, আজকে রাজ্যের পরিস্থিতি, দেশের পরিস্থিতি, পৃথিবীর পরিস্থিতি নিয়ে আমরা গলা ফাটাচ্ছি, আমরা সভা করছি, সমিতি করছি, পডকাস্ট করছি, ইউটিউব করছি, আমাদের কোনো দায় নেই? দায় তো আছেই। দেখ, একটা কথা, এটা খুব মানে অনেকেই মাঝে মাঝে বলেন, জ্যোতি বসু বলেছিলেন একবার যে মানুষ ভুল করে, কারণ এটার খুব অপব্যাখ্যা হয়েছে নানা সময়, ওর ঔদ্ধত্যের প্রতীক হিসেবে কথাটাকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু কথাটা কিন্তু খুব ভুল কথা না। মানে আমরা যারা একটু সংস্কৃতি চর্চার তত্ত্ব নিয়ে ঘাঁটাঘাঁটি করি তারা জানি যে এই কথাটা কিন্তু অন্যভাবে তত্ত্বে এসেছে, যে ম্যাসের একটা বড় অংশের জনগণের যে সেন্টিমেন্ট থাকে, তাদের যে প্রবণতা থাকে, সেটা অনেক সময় ভুল পথে চলে যেতে পারে এবং চলে যাবার খুবই সম্ভাবনা থাকে। সেটাকে সঠিক পথে প্রবাহিত করার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে যে শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের একটা ভূমিকা, এবং যাতে করে তারা গণবুদ্ধিজীবী হয়ে উঠতে পারেন এবং তাদের যাতে একটা প্রভাব থাকে, এবং তখন তারা এই যে জনগণের ভুল পথে চলে যাওয়া, তাকে হয়তো রুখতে পারেন বা প্রভাবিত করতে পারেন। সেইটা তো আমাদের এই পশ্চিমবঙ্গে একেবারেই হয়নি, বা একটা সময় থেকে বলতে গেলে এটা উল্টো পথে হেঁটেছে। নন্দীগ্রাম পরবর্তী, সিঙ্গুর পরবর্তী সময়ে এটা উল্টো দিকে হাঁটতে শুরু করে, এবং যার ফলেই কিন্তু এই বিষয়টা হয়েছে। এবং যেটা আরেকটা হয়েছে সেটা হচ্ছে এই যে ম্যাস কালচারের নামে, যেটাকে খুবই আমরা প্রথম দিকে অনেকেই তাত্ত্বিকভাবে খুব সমর্থন দিচ্ছিলেন, সেটা আসলে যে এটা একটা সাবঅল্টার্নের উত্থান ঘটছে, সেটা আসলে একটা লুম্পেন রাজ্য প্রতিষ্ঠা হচ্ছিল ধীরে ধীরে, এবং সেটা সম্পূর্ণ হয়েছে। এবং সম্পূর্ণ হওয়ার ফলে যাদের ভোটাধিকার কিন্তু একজন শিক্ষিত নাগরিকের ভোটের চেয়ে, মানে ভোটের মূল্য রাদার কোনো অংশে কম নয়, তো সেইটা একেবারে সম্পূর্ণ হয়েছে। এবং এই বিষয়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো বোঝেন, মানে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে আস্তে 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 উনি এটা বুঝেছেন যে কে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর কে মিমি চক্রবর্তী, সেটা শিক্ষিত মানুষ যদি বা ভাবে, তাদের অনেকে নাও ভাবতে পারে, কেননা ওই গণ হিস্টেরিয়া বা একটা ওই যে ম্যাসের একটা চলার প্রবণতা থাকলে অনেকেই সেই প্রবণতায় সেই স্রোতে গা ভাসিয়ে দেন। এটা কিন্তু একদম মানে পৃথিবীর ইতিহাসে সত্য। তো আর কিন্তু সেই সংখ্যাটা যারা ভাববে, যারা ভাববেন তাদের সংখ্যাটা খুব কম, ভাববেন না এই সংখ্যাটা বেশি। এবং আমি আবারও বলছি যে আমাদের পশ্চিমবঙ্গের যেটা দুর্ভাগ্য, ওই যে আবার জ্যোতি বসুর কথায় যে মানুষ ভুল করে, সেইটা হচ্ছে যে আমাদের গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের জনসাধারণের সার্বিক যে চেতনা ছিল, রাজনৈতিক যে বোধ ছিল, যে চেতনা ছিল, সেইটা অনেকখানি অবনমন ঘটেছে বলাটা আমি হয়তো ঠিক হলো না, খুব সচেতনভাবে ঘটানো হয়েছে সামগ্রিকভাবে। এই ক্ষেত্রটা তৈরি করা হয়েছে যাতে মানুষের বিচারবোধ সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যায়, যাতে মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতা সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যায়, যাতে মানুষ হাতে গরম কিছু সুবিধে, সামান্য কিছু সুবিধে, সেগুলো পেয়ে তুষ্ট হয়, যাতে করে মানুষ নির্ভরশীল হয়ে পড়ে অনেক বেশি করে সরকারের উপরে। এই সমস্ত ব্যবস্থাটা একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, এমনভাবে এরকম একটা সিস্টেমের জন্ম দেওয়া হয়েছে যে সিস্টেম থেকে এই মুহূর্তে চাইলেও আমার নিজের ধারণা পশ্চিমবঙ্গ হুট করে বেরিয়ে আসতে পারবে না, যদি না বিরাট বড় একটা এমন কোনো ঘটনা ঘটে যাতে এই সিস্টেমের উপর একটা ধাক্কা লাগে এবং ওই ম্যাসের যে প্রবণতা, যার কথা আমি বলছিলাম, যে জনগণের একটা মানে একটা মানসিকতা থাকে, একটা জনগণের মন থাকে, ম্যাসের একটা মন থাকে, হ্যাঁ, জনগণের একটা হৃদয় থাকে, সেই হৃদয়বৃত্তি অন্যদিকে প্রবাহিত না হয়। অংশুদা, তুমি তো এই সময়ের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক জগতের মানুষ। কলকাতার লিটারালি মিট হোক বা সারা দেশের বিভিন্ন ক্যানভাসে তোমার ছবি একদম জল করে। তোমার সঙ্গে এতটা সময় কথা বলা এর একটা ঐতিহাসিক মূল্য অবশ্যই আগামী দিনে থাকবে বলে আমার মনে হয়। আমার প্রশ্নটা হচ্ছে, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি অবক্ষয় বলো, অবনমন বলো, মূল্যবোধের, রাজনৈতিক চেতনার, সেখানে রাজনৈতিক দলগুলির ভূমিকা কোথায়? আমি এই প্রশ্নটার সঙ্গে আরেকটা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি। আমি তো এরকম একটা সংসদের স্বপ্ন দেখতেই পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন বলছেন ভালো, তার বিরুদ্ধে অন্যান্য যা কিছু অভিযোগ থাকতে পারে, হি ইজ এ গুড ওরেটর,
বলছেন ভালো, নিশ্চয়ই যুক্তি দিয়ে কথা বলছেন। নিশ্চয়ই। আমি তো এরকম একটা সংসদের কথা ভাবতেই পারতাম যেখানে অধীর রঞ্জন চৌধুরী তার মতো একজন সুবক্তা এবং সত্যিকারের মাটির মানুষ, মাটিটাকে চেনেন। মোহাম্মদ সেলিম একজন, আমি অসাধারণ মানে ওনার বাগ্মিতার ফ্যান এবং অসম্ভব পড়াশোনা ভদ্রলোকের, তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, কার কথা ছেড়ে কার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, এই 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 কোলাসটা তো আমরা সংসদে দেখতে পাচ্ছি না। রাজনৈতিক দলগুলোর কী ভূমিকা? এটা খুব দুর্ভাগ্যজনক। তুই যেটা বললি, এটা যদি হতো যে নামগুলো বললি, মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রীর পক্ষে সংসদে যাওয়া সম্ভব আমি ছেড়ে দিলাম কথার কথা বলছি, আইনসভার কথা, আইনসভা, হ্যাঁ। কিন্তু এটা যদি হতো তাহলে তো খুবই ভালো হতো। মানে সেটা তো আদর্শ গণতন্ত্রের একটা সুস্থ, ঘন্টার পর ঘন্টা বিতর্ক চলছে। হ্যাঁ, লক্ষণ। সংসদের যে বিতর্ক, তার মানও তো পড়ে গেছে বলে বারবার নানা যে যারা গবেষণা করেন, তাত্ত্বিক এইসব নিয়ে কথাবার্তা বলেন, তারা বারবার করে বলছেন রাজনৈতিক দলগুলোর যে সচেতনতা এই ক্ষেত্রে থাকা উচিত ছিল। পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে যদি বলি, কারণ তুই প্রশ্নটা পশ্চিমবঙ্গের প্রেক্ষিতেই করেছিস, তাহলে বাম দলগুলির কয়েকটি দল ছাড়া এই সচেতনতা সেইভাবে আর কারোর মধ্যে আমি অন্তত দেখিনি। ওই যে আমি বললাম যে গোটা বিষয়টাই পশ্চিমবঙ্গে হয়ে গেছে, খুব আনফর্চুনেটলি হয়ে গেছে কেবলমাত্র ভোট নির্ভর রাজনীতি। ভোট নির্ভর রাজনীতি না হয়ে যদি সবাই বলেন মানুষের জন্য করছি, মানুষের জন্য করছি, যদি সত্যি মানুষ নির্ভর রাজনীতি হতো, যদি সত্যি ওই মা মাটি মানুষ নির্ভর রাজনীতি হতো, তাহলে কিন্তু আজকে চিত্রটা অন্যরকম হতো। সত্যি চিত্রটা অন্যরকম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তো কাজ করার বিপুল সুযোগ ছিল। না, কাজ কিছু উনি করেছেন। আমি আগের দিনও তোর সঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলাম, আমি একেবারে বলবো না যে উনি কোনো কাজই করেন, আমি মৌলিক কাজের কথা বলছি। নিশ্চয়ই সুযোগ ছিল, এত সুযোগ নিশ্চয়ই সুযোগ ছিল। কিন্তু ওই যে আমি তোকে বললাম যে এক্ষেত্রে গোটা বিষয়টা উনি যেভাবে দেখছেন, গোটা বিষয়টাকে, যেটা আমারও ধারাবাহিক কাজকর্ম দেখতে দেখতে মনে হয়েছে। আমি আবারও বলছি যে আমি আই অ্যাপ্রিসিয়েট হার পলিটিক্যাল উইজডম। আমিও রাজনৈতিক যে বিচক্ষণতা, তার প্রশংসা করি। ইন্টেলিজেন্স, উইজডমও আছে, আমার মনে হয় আরো বড় কথা, কিন্তু উইজডমও আছে হয়তো, এত বছর ধরে করছে। উইজডম থাকলে আজকে মনে হয় 9ই আগস্টের আগে দাঁড়িয়ে আমাদেরকে, না, ওর একটা প্রজ্ঞা আছে, আমি একদম অস্বীকার করছি না সেটা। ইন্টেলিজেন্স হয়তো তার চেয়ে একটু বেশি ক্ষুরোধার ওর আর কি, কিন্তু একদম প্রজ্ঞা নেই সে কথাটাও আমি বলবো না। কিন্তু আমি কেন বলছি তোকে প্রজ্ঞা আছে, তার কারণ হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে অতীতে যখন উনি বিরোধী রাজনীতির মানে মূল কাণ্ডারি ছিলেন এ রাজ্যে, তখন কিছু কিছু ইস্যুতে উনি যেভাবে রিয়্যাক্ট করেছেন সেগুলো কিন্তু মানে গুরুত্বপূর্ণ। যখন পশ্চিমবঙ্গের ইতিহাস লেখা হবে তখন সেগুলোকে মুছে ফেলা যাবে না। এবং রাজনৈতিক প্রজ্ঞা, যেমন ধর আমি তোকে বলছি, মানে তার উল্টো দিকে অনেক যুক্তি থাকতে পারে, কিন্তু আমি তোকে বলছি যে কৃষকের একটা সেন্টিমেন্ট থাকে জমির সঙ্গে, প্রবল আত্মিক যোগটা থাকে, সেইটা উনি খুব দ্রুত বুঝে ফেলেছিলেন। এইটা কিন্তু রাজনৈতিক, কিন্তু বুঝে কৃষককে বিপদে ফেললেন, সেটা তো আলাদা কথা। আমি তোকে আবার বললাম যে ওর রাজনৈতিক প্রজ্ঞাটা উনি ব্যবহার করেছেন চিপ, মানে কি বলবো তোকে, সংসদীয় রাজনীতিতে ভোট পাওয়ার সস্তা রাজনৈতিক কারণে। কিন্তু তার মানে ওর যে রাজনৈতিক প্রজ্ঞা নেই এটা আমি বলছি না, দুটো পয়েন্ট আউট করতে পারেন। হ্যাঁ, পয়েন্ট আউট না, সেটাকে ব্যবহার করেননি ঠিক করে। সেটাকে উনি ব্যবহার করেছেন কেবলমাত্র, নইলে তো ওর কাছ থেকে আমি আশা করতাম ওই ঘাটাল মাস্টার প্ল্যানের মতো পশ্চিমবঙ্গের একটা মাস্টার প্ল্যান, যে আজ থেকে 20 বছর পরে পশ্চিমবঙ্গকে আমি ঠিক কী দেখতে চাই। বামফ্রন্ট যে অবস্থায় রাজ্য পেয়েছিল, বা তারও আগে কংগ্রেস যে অবস্থায় রাজ্য পেয়েছিল, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে অবস্থায় রাজ্য পেয়েছিলেন, আকাশ পাতাল ফারাক। না, নিশ্চয়ই, আমি তো এটাই বলছি তোকে যে আমি তো বেসিক কোনো কাজ তো হলো না। আমি তো এক্সপেক্ট করেছিলাম, মানে অনেস্টলি স্পিকিং, যেহেতু রাজনীতি করার সময় ওর যে ভূমিকা ছিল, তার অনেকগুলো জিনিসই আমার যে জনসমর্থন হিস্টেরিয়া একদম আমার পছন্দ ছিল। সেই জন্য আমি এক্সপেক্ট করেছিলাম যে উনি মূল জায়গাগুলো নিয়ে কাজ করবেন। তো আমি দেখলাম যে মূল জায়গাগুলো নিয়ে উনি কাজ করলেন না। ওর সবকটা প্রকল্পের মধ্যে যা যা কাজ উনি করেছেন, আমি আবারও বলছি আমার সবচেয়ে পছন্দের পরবর্তীকালে যেটা মনে হয়েছে, দুটি প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার। তার একটা বহুদূর বিস্তৃত প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমি বলছি যে আমার ভালো লেগেছিল বা এখনও আমি পছন্দ করি। তার উল্টো দিকে অনেক কথা আছে, আমি তো বললামই তোকে। কিন্তু এই দুটোর একটা মেয়েদের জীবনে কিছু কোয়ালিটেটিভ পরিবর্তন আনার ক্ষেত্রে এই দুটো প্রকল্পের ভূমিকা আছে। কিন্তু এই দুটো প্রকল্প দিয়ে তার রাজ্যের চেহারাকে পাল্টে দেওয়া যাবে না। একটা রাজ্য তো আর কেবল এরকম দুটো প্রকল্পের মাধ্যমে পাল্টে দিতে পারে না। যে পরিমাণ অর্থ দেন, তো আমি সেখানে অর্থের কথা বাদ দিলাম, আমি তোকে বলছি যে আমার তো একটা ভিশন থাকবে, আমার তো একটা মিশন থাকবে, যে আমি একটু দূরপাল্লার চিন্তা। হ্যাঁ, আমি আজ থেকে 20 বছর পরে পশ্চিমবঙ্গকে এইভাবে দেখতে চাই। ঠিক
সেইটা না আমি কখনোই দেখিনি যে উনি সেই বুদ্ধদেব ভট্টাচার্য যে কথা অ্যাটলিস্ট বলেছেন। হ্যাঁ, একদম একদম পেরেছেন, সেইটা না পারেননি। তার অনেক কারণ ছিল। উনি খুব মানে সফট ছিলেন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, মানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তো তোকে কড়াও হতে অনেক সময়, সেই বিতর্কের মধ্যে আমি ঢুকছি না। কিন্তু আমি বলছি যে আমার যেটা মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই রাজনৈতিক প্রজ্ঞা চাপা পড়ে গেছে ওর রাজনৈতিক চাতুর্যের কাছে আমি বলছি, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কাছে, এবং সেটা গোটাটাই হয়ে গেছে ক্ষমতা দখলের রাজনীতি কেন্দ্রিক, যার ফলে পশ্চিমবঙ্গের কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যে উন্নয়নের সুযোগ উনি পেয়েছিলেন, উনি প্রথম থেকেই জানতেন, কিন্তু আমরাও প্রথম থেকে জানতাম। দেখ, যে যাই বলুক, আমি খুব স্পষ্ট করে কথাটা বলছি যে আমরা অনেকেই প্রথম থেকে জানতাম, মানে পশ্চিমবঙ্গের একটা প্যাটার্ন আছে। তুই যদি লক্ষ্য করিস তাহলে দেখবি যে পশ্চিমবঙ্গের মানুষ, নির্বাচক মণ্ডলী যে মানুষটিকে একবার গ্রহণ করেছে বা যে দলটিকে একবার গ্রহণ করেছে, খুব দ্রুত, খুব বড় ঝাঁকুনি না খেলে তাকে ছুঁড়ে ফেলে দেয়নি, সহনশীল। তো যে কারণেই আমরা কিন্তু জানতাম এটা 2011-তে ক্ষমতা যখন পরিবর্তন হচ্ছে, আমরা অনেকেই নিজেদের মধ্যে কথা বলা বলি করেছিলাম এবং জানতাম, আমি তো নিশ্চিত ছিলাম যে খুব দ্রুত 5 বছর পরেই, যদিও হয়তো অনেক সময় গলা ফাটিয়ে 16 একটা আশা করেছি, টালমাটাল যে আশা করেছি, কিন্তু ভেতর থেকে জানতাম যেটা হওয়া মুশকিল আছে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচক মণ্ডলীর এই যে বললাম যে মত প্রদানের যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার একটা পরিষ্কার মানে একটা ছাঁচ রয়েছে, সেটা উনিও জানতেন। ওই বিপুল জনসমর্থন, যে গণহিস্টেরিয়া, এবং যখন উনি বিরোধী নেত্রী, তখনও আমার মনে আছে আমি তখন ঝাড়গ্রাম গভর্নমেন্ট কলেজে অধ্যাপনা করি, একটা সভাতে ঝাড়গ্রামে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কোন সময়? এটা 2001 সালের বিধানসভা নির্বাচনের আগেই। বুদ্ধদেব ভট্টাচার্য প্রায় যেবার জিতে গিয়েছিলেন এবং বামফ্রন্টের রেজাল্টও সেবার জিতেছিলেন, বা বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে আশানুরূপ হয়নি। কি উন্মাদনা আমি ঝাড়গ্রাম শহরে দেখেছিলাম তখন, বিরোধী নেত্রী, মানে ভাবা যাচ্ছে না, শহর স্তব্ধ, একটা ছোট শহর ঝাড়গ্রাম, ছবির মতো সুন্দর শহর, স্তব্ধ হয়ে গেছিল, বিরোধী নেত্রী এসেছেন। তো এই জনসমর্থন ওর সঙ্গে ছিল, আজও আছে। গরিব মানুষের, মহিলাদের একটা বিরাট বড় অংশ এখনো ওকে নিজেদের নেত্রী মনে করেন, এটা মানতে হবে। তো সেই সমর্থনটা যিনি পাচ্ছেন, তার কাছ থেকে আমি কি আশা করব? আমি আশা করব যে তিনি অনেক দূর পর্যন্ত দেখবেন, রাজ্যটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন। যেমন আমি সবচেয়ে হতাশ হয়েছি সত্যি কথা বলতে কি, ওর সময়ে শিক্ষাক্ষেত্রে যা হয়েছে তা নিয়ে আমি সবচেয়ে হতাশ হয়েছি। মানে এটা একেবারেই আশা করিনি। সমস্ত দিক থেকে এই সময়টাতে শিক্ষাক্ষেত্রে একটা বড় ধস নেমে গেছে, এটা কিন্তু আমাকে বলতেই হবে, অন রেকর্ড এটা আমাকে বলতে হবে, এটা একটা বাস্তবতা। হয়তো ওরা বলবেন যে শিক্ষাক্ষেত্রে এগিয়েছে নানা রকম ওই নীতি আয়োগের নানা দিয়ে, সেটা হচ্ছে তুল্যমূল্য বিচার, সেই বিচারে আমি যাব না। কিন্তু প্রতিদিনের আমার নিজের অভিজ্ঞতা থেকে যা দেখতে পাচ্ছি, কলেজে সিট খালি, এবছরও ভর্তির প্রক্রিয়া শেষ হচ্ছে না, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোয়নি এখনও। তো এই সব কিছু মিলিয়ে প্রাথমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল কতগুলো বন্ধ হয়ে গেছে, শিক্ষক নেই, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, কি বলবো বল? মানে শিক্ষাক্ষেত্রের রাজনৈতিক কারণে না, শিক্ষাক্ষেত্রের অবস্থা যে এরকমটা হবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর, সেইটা আমার মনে হয়নি। মানে আমি খুব বরং আশাবাদী ছিলাম, তার কারণ শিক্ষাবিদদের অনেকে, ধর মানে দুহাত তুলে, যেমন সুনন্দ সান্যালের কথা তো নিশ্চয়ই মনে আছে, এরকম অনেক, মিরাতুন নাহার, শিক্ষাবিদ হিসেবে যাদের আমিও শ্রদ্ধা করি, চিরকাল শ্রদ্ধা করেছি। মিরাতুন নাহার অবশ্যই একজন, তো তার সুনন্দবাবুরও যে ক্যালিবার নিয়ে তো কোনো প্রশ্নই নেই, পুরনো যে পড়াশুনো, বা আমাদের প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল ছিলেন যিনি, আমি ওর নাম ভুলে যাচ্ছি এই মুহূর্তে, মনে পড়ছে না, তো অমরবাবু বা অমল মুখোপাধ্যায়, তো এদের তো একটা মানে অবস্থান ছিল এবং এরা সকলে ওর পাশে দাঁড়িয়েছিলেন। সেই জন্যে আমার মনে হয়েছিল যে শিক্ষাক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন হয়তো আমরা দেখতে পাবো, কিন্তু সেটা হলো না। এবং সেটা হলো না, তার প্রথম ইঙ্গিতটা আমি পেয়েছিলাম যখন দেখলাম যে অভিক মজুমদারের মতো একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে, যিনি এখনও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রায় বোধহয় রিটায়ারমেন্টের কাছাকাছি চলে এসেছেন, তাকে স্কুল সিলেবাসের যে কমিটি, সেই কমিটির মাথায় বসিয়ে দেওয়া হলো এবং তার তলায় কাজ করতে থাকলেন অনেক ওর চেয়ে বয়স্ক সিনিয়র মানুষজন। এটা অপ্রত্যাশিত। তো সেদিনই আমি একটু হতাশ হয়েছিলাম। তারপরে তো ধীরে ধীরে যে সমস্ত চিত্র পশ্চিমবঙ্গের মানুষের সামনে এসেছে, মানে সেদিন নারী টিপে আশঙ্কা করেছিলেন, সেই আশঙ্কা পরে সত্য প্রমাণিত হলো। অবশ্যই আমার একটা কথা খালি মনে হয়, ইতিহাসের নিরিখে দেখো, মোগল গিয়েছে, ইংরেজ গিয়েছে, কংগ্রেস গিয়েছে, বামফ্রন্ট গিয়েছে,
তৃণমূলও নিশ্চয়ই তো চিরস্থায়ী নয়, কোনোদিন তো যাবেই, সে তো বটেই। চিরস্থায়ী তো নয়, সে তো বটেই, কিন্তু ইতিহাসটা থেকে যাবে, এই সময়টা থেকে যাবে। নিশ্চয়ই। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাজ মিসড আ গোল্ডেন চান্স টু বি রিমেম্বার্ড ফর এভার, মানে অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ নিউ বেঙ্গল। কারণ সঙ্গে একমত, একদম একমত। আমি তো এটা নিজেই বললাম যে আমি আশা করেছিলাম যে উনি আমাদের একটা দূরদৃষ্টি সম্পন্ন মুখ্যমন্ত্রী হবেন এবং অনেক দূর পর্যন্ত পশ্চিমবঙ্গকে দেখে সেরকম করে পশ্চিমবঙ্গকে তৈরি করবেন। আজকে যদি এই সুযোগটা ছিল, আজকে যদি এই সময় আমি খুব মন খারাপ হয়, আমি যদি ভাবি সিঙ্গুরটা হলো না, ভিডিওকন হলো না, নয়াচর কেমিক্যাল হাব হলো না, কাটোয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র হলো না, আমি একটুও বামফ্রন্টের হয়ে প্রচার করছি না, এই সমস্তগুলো হলো, রাজ্যের পালাবদলও হলো, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এলেন, আবার অন্য কোনো দল সরকারে এলে, কিন্তু রাজ্যটা এই জায়গায় এগিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন না, বুদ্ধদেব ভট্টাচার্য জিতলেন না, বাংলা জিতলো। সেটাই তো হওয়া উচিত ছিল। এইটা যদি হতে পারতো, সেটা তো হওয়া উচিত ছিল। আজকে এই যে পরিযায়ী শ্রমিক, সেই পরিযায়ী শ্রমিকের সমস্যাটা বামফ্রন্টের সময়ও ছিল, আমি এতটা নয়, এই প্রখর নয়, এতখানি ছিল না, এই প্রখর নয়। ওটাই আমি বলছি যে ম্যাগনিটিউড যেটা, মানে ডিগ্রি যদি ধরি না নয়, তার একটা আমরা তো আমাদের ছাত্রছাত্রীদের দিয়ে দেখতে পাচ্ছি তারা পরিযায়ী শ্রমিক তারা নয়, আবার এক অর্থে তারা শ্রমিকও বটে পরিযায়ীও বটে, কেননা একদিক থেকে দেখতে গেলে আমরা সকলেই শ্রমিক যারা এই শ্রম। আচ্ছা, একজন আইটি কর্মচারীকে আমি পরিযায়ী শ্রমিক বলবো না? হ্যাঁ একদম, মানে তিনি তো পরিযায়ী শ্রমিক, আমি সেই অর্থে বললাম। তাই একজন স্কুলের শিক্ষক, আমি একজন অধ্যাপক, আমি আগে এক অর্থে শ্রমিকই, আমি লেবারই দিই, মানে যদি তাত্ত্বিক আলোচনায় যেতে হয় আমি যা দিই সেটা লেবারই আসলে, শ্রমিক। তো আমাদের পরিযায়ী শ্রমিক তকমাটা লাগে না, তার কারণ আমাদের আবার ওই একটা হোয়াইট কলার জব আর কি আমরা করি। ঠিক। তো কিন্তু প্রচুর অংশের ছেলে মেয়ে আমি আমার বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন দেখি যারা আর কেউ পশ্চিমবঙ্গে নেই, যারা উচ্চশিক্ষায় আসাটাই কমিয়ে দিয়েছে, যদি বা আসছে তারা কেউ পশ্চিমবঙ্গে নেই। তো এটা তো আমি বারবার বলছি যে আমি সবচেয়ে হতাশ। তুই যদি আমার মানে ব্যক্তিগত মতামত নিস তাহলে এই যে বলছিলি যে তৃণমূল কংগ্রেস কোনো একদিন তো চলে যাবেই, সত্যিই চলে যাবে, কোনো একদিন তো চলে যাবেই, আজ থেকে 5 বছর 10 বছর 15 বছর পর হলেও চলে যাবে, যদি না এখনও মমতা বন্দ্যোপাধ্যায় ওই দূরদৃষ্টি নিয়ে ভাবেন এবং বিশেষ করে শিক্ষাক্ষেত্রের মানে মানে মূল্যটা বোঝেন, তাহলে পশ্চিমবঙ্গ যে অতলান্তিক অন্ধকারে ডুবে যাবে, সেখান থেকে ক্ষমতা পরিবর্তন হলেও তাকে অতি দ্রুত আর উজ্জ্বল আলোকে নিয়ে আসা সম্ভব হবে না। তার কারণ ভোটের রাজনীতি, ওই লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী প্রকল্প করে বা সাময়িক রিলিফ দিয়ে ভোটের রাজনীতিতে একটা বিরাট বড় একটা রাজ্য কিন্তু ভেতর থেকে ফোঁপড়া হয়ে যেতে পারে যদি তার শিক্ষা শেষ হয়ে যায়, যদি তার সংস্কৃতি শেষ হয়ে যায়। যে কোনো একটা জাতিকে, যে কোনো একটা দেশকে যদি কেউ মনে করেন যে আমি এদেরকে শেষ করে দেবো, তাহলে প্রথম যে দুটো জিনিসকে আক্রমণ করা হয় সেটা হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি। এবং সেই জন্য আমি বলছি যে এটা ভোটের রাজনীতির সঙ্গে যুক্ত নয়। ভোটে একের পর এক হয়তো উনি জিতে যাবেন, কিন্তু কোনো একদিন তো হারবেন। যদি না এখনও যেটুকু বাকি আছে সেটুকু শক্ত হাতে ধরে, বিশেষ করে আমি বলছি শিক্ষাক্ষেত্রে নতুন প্রাণ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তাহলে শেষের সেদিন ভয়ঙ্কর হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে এই যে আমরা যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনীমূলক আলোচনা করছি না, আমাদের সেটা উদ্দেশ্য না, আমাদের মূল লক্ষ্য মানুষ, কিন্তু তবুও তিনি তো মূল প্রশাসক রাজ্যের, তার কথা বলতেই হয়। মূল যে সেটব্যাকের কারণ, যে ডিবাকল, এটার কারণ কি দুর্নীতি, মানে লাগামহীন দুর্নীতি? হ্যাঁ একদম, মানে এখনো পর্যন্ত কোনো হ্রাস নেই। এখনো পর্যন্ত তৃণমূলের যে সমস্যাগুলো হয়েছে তার মূল জায়গাটাই হচ্ছে এটা, যে এটা একটা মানে দুর্নীতিকে কি বলবো, মানে সাধারণীকরণ করে দিয়েছে। আমি এটা একটা লেখাতেও লিখেছিলাম যে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে দুর্নীতি আজকে আর আলোচনার বিষয় নয়। ঠিক, তা যদি হতো, ধর যে স্কেলে দুর্নীতি হয়েছে তার ফলাফল তো ভোটের বাক্সে প্রতিফলিত হতো। কথা মনে আছে, তেহেলকা মনে আছে, কি বলছি যে ধর কফিন মনে আছে। আমি তোকে কি বলছি যে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে যে মানুষ আজকে জেনে গেছে ওরা তো একটু যে 10 টাকার একটা কাজের বরাত যদি কেউ পায় তাহলে তার থেকে 5 টাকা নেতাদের পকেটে যাবে, এবং এটা স্বাভাবিক। বাকি 5 টাকার কাজটা হচ্ছে কিনা সেটা নিয়ে মাথা কামাও। ঠিক, এইটা ওদের সবচেয়ে বড় সাফল্য, আর এইটাই ওদের সবচেয়ে বড় ব্যর্থতা একই সঙ্গে। তার কারণ এইটা মানুষ তো মেনে নিয়েছে, কিন্তু ওই 5 টাকা যাদের পকেটে যাচ্ছে তাদের তো আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাদের মধ্যে তো 1000টা, ওই 5 টাকার ভাগ কী হবে তাই নিয়ে তো 1000টা সংঘর্ষ, 1000টা মানে দল, 1000টা উপদল, তো সেইটাকে তো সামলাতে পারছেন না। মানে আমি অনেকবার ভেবেছি, কদিন আগে যে একটা খুন হয়ে গেল,
হ্যাঁ এই ভাঙড়ে। এই তো ভাঙড়ে কেন, এই গতকাল হয়েছে, গতকালও হয়েছে একটা। হ্যাঁ। তো এইটা তো বটেই, কাজেই মানে তুই যেটা বললি যে এই এবং এটা রাজনৈতিক খুন না ব্যবসায়িক খুন। আরে টাকা যুক্ত এই সমস্ত কিছুর সঙ্গে সরকারের এই তৃণমূল দলের এবং তৃণমূল পরিচালিত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে বড় সমস্যার দিক হচ্ছে এটা যে দুর্নীতিকে এরা একেবারে স্বাভাবিক একটা ঘটনা করে দিয়েছে। ইট ডাজন্ট ম্যাটার এনিমোর। হ্যাঁ, মানে আমি এই জন্যই বলছিলাম, জর্জ ফার্নান্ডেজের কথা আমার মনে পড়ছে, তেহেলকার কথা মনে পড়ছে, বোফোর্সের কথা মনে পড়ছে। দুর্নীতি করলে বা অভিযোগ উঠলে আগে মানুষ লজ্জিত হতো, হ্যাঁ, লোকে অবাক হতো, এই লোকটাকে না, মানে তো সেটাই তো আর নেই আজকে। হ্যাঁ, এবং তা যদি না হয় তাহলে কি অনুব্রত মণ্ডল যে তুই কথা শুরু করেছিলিস তার আবার পুনর্বাসন হয়? হ্যাঁ, এই গোটাটা তো একটা, আমি রাজনীতিবিদদের একটা বেসিক চক্ষু লজ্জার বিষয় তো থাকে। ধরো আমার পার্সে প্রচুর টাকা আছে, কার চক্ষু লজ্জা থাকবে? কিন্তু আমি হাতে একটা মোটা সোনার চেন পরবো না। কার চক্ষু লজ্জা থাকবে? হ্যাঁ, যার একটা রাজনৈতিক শিক্ষা, বোধ এবং চেতনা আছে। হ্যাঁ, তুই এটা তার আমি বলছি প্রিয়রঞ্জন দাসমুন্সির কাছ থেকে এক্সপেক্ট করতে পারিস, হ্যাঁ, অধীর চৌধুরীর কাছ থেকে এক্সপেক্ট করতে পারিস, ঠিক আছে? শো অফ না করা। তুই এটা অনুব্রত মণ্ডলের কাছ থেকে এক্সপেক্ট করতে পারিস না, এটা পারিস না, সোজা কথা, একদম সোজা কথা। বা এটা তুই মহুয়া মৈত্রের কাছ থেকে এক্সপেক্ট করতে পারিস, হ্যাঁ, 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 কিন্তু অনুব্রত মণ্ডলের কাছ থেকে এক্সপেক্ট করতে পারিস অ্যাটলিস্ট শি ইজ আ সেন্সিবল, মানে এই বিষয়ে কোনো প্রশ্নই নেই। আমার এবার পরের প্রশ্নটা, আমি অনেকক্ষণ সময় তুমি আমাদের কি দিলে, আমাদের আস্তে আস্তে র্যাপ আপ করতে হবে। আমি যে বিষয়টা আসতে চাইছিলাম, আমরা অভয়ার মৃত্যুর মাসে দাঁড়িয়ে আছি, কিন্তু হত্যার মাস, মৃত্যু বলা ভুল হবে। কিন্তু তার আগে আমি তোমার কাছে যে বিষয়ে আসবো, এসআইআর নিয়ে তোমার একদম স্পষ্ট বক্তব্য। আমার বক্তব্যটা আমি নানা চ্যানেলে বলেছি, আরেকবারও স্পষ্ট করে বলি এবং সংক্ষেপে গুছিয়ে কথাটা একসঙ্গে রাখতে চাই। এসআইআরের আমি বিরোধী নই। কোনো সাধারণ ভারতবর্ষের নাগরিকের বিরোধিতা করতে পারেন না, আমিও করছি না, কারণ এটা একটা রুটিন কাজ, কয়েক বছর অন্তর অন্তর লম্বা গ্যাপে এটা হয়। এসআরইআর প্রত্যেকবার হয়, সেটা তো আলাদা কাজ। এবার এখানেই তো প্রশ্নটা উঠছে, প্রথম প্রশ্ন এসআইআর হোক, প্রথম প্রশ্ন হচ্ছে বিহার নির্বাচনের ঠিক আগেই কেন এটাকে এভাবে করা হলো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রথম যখন বিহারে করা হলো তখন এটাও বলা হয়নি যে সারা দেশে হবে। তারপর যখন একটা চাপ তৈরি হলো বিরোধীদের তরফ থেকে তখন বলা হলো যে সারা দেশে হবে। তারপর পশ্চিমবঙ্গে নির্বাচন আছে, পশ্চিমবঙ্গে হবে। এটার পেছনেই তখনই তো এই প্রশ্নগুলো উঠে আসছে যে তাহলে কি ইলেকশন কমিশন এই গোটা কাজটা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে যে দল, সেই দলের নির্দেশ অনুযায়ী করছেন? এই প্রশ্ন বিরোধীরা তো এই কারণেই করছে। প্রথমে যদি বলা হতো যে সর্বভারতীয় ক্ষেত্রে এসআইআর হচ্ছে, কেউ কোনো প্রশ্ন করতে পারতো না, যে ঠিক আছে সব জায়গায় হবে। এক, দুই, ধর সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে, হিয়ারিং হয়েছে, 3টে বোধহয় হিয়ারিং হয়েছে সম্ভবত। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট যা বলেছে, প্রথম থেকেই সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশনকে, প্রথম দিন বলেছিল যে আমরা বুঝতে পারছি না যে আপনারা কেন আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে আপনারা কেন প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করছেন না। তার ভিত্তিতে একটা এই প্রশ্নের উত্তর দিতে একটা এফিডেভিট জমা করে, সেখানে ব্যাখ্যা দেয় নির্বাচন কমিশন, এবং সেখানে মূল ব্যাখ্যা ছিল যেগুলো নকল করা হচ্ছে। তখন আবার সুপ্রিম কোর্ট বলে শেষ হিয়ারিংয়ে যে ঠিক আছে, রেশন কার্ডের ক্ষেত্রটা আমরা বাদ দিলাম, আধার কার্ড আর ভোটার কার্ড, বিশেষ করে ভোটার কার্ড কে দিয়েছে? ইলেকশন কমিশনই দিয়েছে। সেইগুলোকে আপনারা কেন গ্রহণ করছেন না? এবং সেগুলোকে গ্রহণ করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। আরও একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে, যদি তুই অবজারভেশনসগুলো লক্ষ্য করিস, যে এই নথিগুলো জাল হয় বলে আপনারা বলছেন, জাল হয়েছে বলে আপনারা বলছেন, প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা যাবে না। তাহলে বাকি 11টা নথি যে জাল হচ্ছে না তার কি গ্যারান্টি আছে? খুব ভ্যালিড প্রশ্ন, খুব ভ্যালিড অবজারভেশন সুপ্রিম কোর্টের, যে বাকি যে 11টা নথি, ড্রাইভিং লাইসেন্স, তুই জানিস না যে 2,500 টাকা 3,000 টাকা দিলে কোনো রকম টেস্ট না দিয়ে ড্রাইভিং লাইসেন্স বেরিয়ে যায়? এবং ড্রাইভিং লাইসেন্স বের করতে গেলে কী জমা দিতে হয়? দিতে হয় আধার কার্ড আর ভোটার কার্ড। পাসপোর্ট করতে গেলে আরও অন্যান্য ডকুমেন্টের সঙ্গে কী দিতে হয়? পুলিশ ভেরিফিকেশন যখন হয় তখন কী দিতে হয়? আধার কার্ড আর ভোটার কার্ড। তো তাহলে ডোমিসাইল সার্টিফিকেট কে ইস্যু করছেন? ইস্যু করছেন স্থানীয় স্তরের একজন প্রশাসক। তাহলে তো সেগুলো নকল হতে পারে না, ড্রাইভিং লাইসেন্স নকল হয় না। অসম্ভব তো নয়, খুব সম্ভব। হ্যাঁ, খুব সম্ভব। আমি বলছি একটা সার্ভে হোক না, যে কীভাবে, এটা সকলে জানে, এটা একটা ওপেন সিক্রেট, কেউ হয়তো বলবেন না প্রকাশ্যে, বা আমিও প্রমাণ করতে পারবো না, কিন্তু সকলেই জানেন। যেমন এই ভোটার কার্ডের ক্ষেত্রে ইলেকশন কমিশন নিজেই স্বীকার করছে যে নকল হয়েছে, তেমন সকলেই জানেন পাসপোর্ট নকল হওয়া হয়তো খুবই কঠিন কাজ, তাও পাসপোর্ট নকলের ঘটনাও মাঝে মাঝে সামনে, এগুলোর মধ্যে কঠিনতম। কিন্তু ড্রাইভিং লাইসেন্স একটা নকল বার করা, একটা ডোমিসাইল সার্টিফিকেট বের করে নেওয়া নকল, সুপ্রিম কোর্ট তো সেই প্রশ্নটা তুলেছে যে বাকি, তাহলে এটা কী ধরনের দ্বিচারিতা? এইখানে একটা রাজনীতি আছে, সেটা আমাদের বুঝতে হবে, যেটা আমার মনে হয়েছে, আমি একটা লেখাতে লিখেওছি এ কথা। সেটা কি, যে
LIC ডকুমেন্টকে মান্যতা দেওয়া হচ্ছে। LIC করতে গেলে তোকে কী জমা দিতে হয়? প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড। ব্যাংকের পাসবইকে মান্যতা দেওয়া হচ্ছে। কী জমা দিতে হয় ব্যাংকের পাসবইতে KYC আপডেট করার জন্য? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। তাহলে একই তো, যে আইডেন্টিটি প্রুফগুলোকে তুমি নাকচ করছো, সেই আইডেন্টিটি প্রুফগুলো দিয়েই অন্য যে সমস্ত নথি বানানো হচ্ছে সেগুলোকে গ্রহণ করছো। হ্যাঁ, এর কোনো ব্যাখ্যা আছে? কোনো কিছু দাঁড়িয়ে বলছে আবার একটা ভোট করো। এবং দ্বিতীয় কথা এটার প্রেক্ষিতেই যে কথাটা আরো মানে উঠে আসে, সেটা হচ্ছে এর পেছনে লুকিয়ে থাকা সূক্ষ্ম রাজনীতি। এমন অনেক মানুষ আছেন, গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক, যাদের একটা ভোটার কার্ড হয়েছে, একটা আধার কার্ড হয়েছে, কারণ ওগুলো করতে খরচা হয়নি সেভাবে, তাদের জেনুইন যারা, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নেই, LIC করার ক্ষমতা নেই। তার মানে কি, যদি এইটার উপরে খাড়া নামিয়ে আনা হয় তাহলে এই মানুষ বাদ পড়ে যাবে। এটা কেন হচ্ছে তার কারণ আমি খুব স্পষ্ট করে বলছি। এই জন্যই সবার সন্দেহটা জেগেছে যে বিজেপি দলটা তো আসলে বড় লোকদের দল, প্রতি বছর কোটি কোটি টাকা ট্যাক্সে ছাড় দেয় আদানি আম্বানিদের, আর আমাদের সাধারণ মানুষদের একটি পয়সা ট্যাক্সের হিসেব এদিক ওদিক হলে পেনাল্টি দেয়। তো এরা চাইছে না, গরিব মানুষ এদের নিয়ে সন্তুষ্ট নয়। এই উত্তরাখণ্ডের কতগুলো স্থানীয় স্তরে নির্বাচন হয়েছে, দেখ এই কদিন আগে হয়েছে, সেই নির্বাচনে বিজেপির কিন্তু অবস্থা খুব খারাপ। কংগ্রেস ভালো করেছে এবং বাকি একাধিক বিরোধী দলগুলো ভালো করেছে। স্থানীয় স্তরে বিজেপির অবস্থা ভালো নয়। গত নির্বাচনেও বিজেপির যে অবস্থা হয়েছিল, এই নাকি 400 পার হয়ে যাচ্ছে, কী অবস্থা হয়েছিল। সাধারণ গরিব মানুষের একটা বিরাট বড় অংশ ক্রমশ এই কেন্দ্র সরকারের বিভিন্ন কাজকর্মে ক্ষুব্ধ, এবং এই গরিব মানুষদের ভোটটা এদের বিরুদ্ধে চলে যেতে পারে এরকম আঁচ করে বিরোধীরা বলছেন, এবং সেই সন্দেহটা আমি উড়িয়ে দিচ্ছি না। তার কারণ নির্বাচন কমিশনের কাজের মধ্যে যে ধোঁয়াশা, সেগুলো স্পষ্ট উত্তর তো আমিও পাচ্ছি না, সুপ্রিম কোর্টও পাচ্ছে না। সুপ্রিম কোর্ট খুব একটা সন্তুষ্ট হয়নি কিন্তু যে এফিডেভিট জমা করেছে, কারণ তারপরেও বলেছে যে আমরা পরামর্শ দিচ্ছি আপনারা ভোটার কার্ড এবং আধার কার্ডকে গ্রহণ করুন প্রামাণ্য নথি হিসেবে। এবং তোর বলা হচ্ছে যে BLRও যারা, তারা 3 দিন করে এসে একটা বাড়িতে, আমি খুব ভয় আছি, এই BLO আমি খুব ভয় আছি। কিছুদিন পরে আমার একটা বাইরে যাওয়া আছে, একটু লম্বা সফর, এই এখনই শুরু হচ্ছে, আমরা সবাই মিলে ঘরের বাইরে থাকবো, ঠিক আছে? তো তখন আমাকে সাটিয়ে দিয়ে চলে গেলে আমি ফিরতেও পারবো না তখন। তো এবার যদি আমার নামটা বাদ দিয়ে দেয়, আমি ভোট দিচ্ছি সেই কত সাল থেকে, 18 বছর বয়স হচ্ছে, 2002, দেখা গেল যে আমাদের কেউ নেই। আমি তো ভাবছি দরজায় একটা সাটিয়ে দিয়ে যাবো যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমরা এখানে আছি, দয়া করে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এটা কি সম্ভব 30 দিনের মধ্যে? দেখ, যেটা নিয়ে সবচেয়ে বড় ক্ষোভের জায়গা, তুমি 1 মাসের মধ্যে একটা নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ সেরে ফেললে। মৃত ভোটার যারা বাদ গেছে বাদ দাও, আমার কোনো কিছু, এক জায়গায় এক ব্যক্তি আছেন, তার আরও 10টা জায়গায় নাম আছে, বাদ দাও, আমার কিচ্ছু বলার নেই। যাকে তুমি বলছো আমি খুঁজে পাচ্ছি না, সে তো বাইরে আছে, তার একটা স্থায়ী ঠিকানা আছে, সেই স্থায়ী ঠিকানা থেকে তার নামটা তুমি কেটে দিতে পারো না, তাকে পর্যাপ্ত সুযোগ না দিয়ে, যে প্রতিবেশীকে বলে গেলাম। মামলা হলে সেই ব্যক্তিরা যদি সবাই মিলে মামলা করে, আমি তোকে বলে দিচ্ছি তাদের নাম ঢোকাতে বাধ্য হবে। এটা হয় না যে আমি প্রতিবেশীকে বলে দিলাম, আমি চিঠি পাঠিয়ে দিলাম, তুমি কোথায় তার সঙ্গে কীভাবে যোগাযোগ করেছো, কতদিন তাকে সময় দিয়েছো? এই যে বলা হচ্ছে 3 বার আসবে BLO, এই 3 মাসের গ্যাপগুলো কত দিনের? 1 মাসের মধ্যে বিহারের গোটা প্রক্রিয়া সম্পন্ন করে একটা প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করে দিয়েছে। এত তাড়াহুড়োর কী ছিল? আমি তো বারবার বলছি যে এই কাজটার আমি বিরোধিতা করছি না, এই কাজটা হোক, নিয়ম মেনে হোক, যুক্তি দিয়ে হোক, ধীরে সুস্থে হোক। আমি কি চাইবো যে ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম থাকুক আর সেই ভোটগুলো কোনো একটা রাজনৈতিক দলের কর্মীরা এসে দিয়ে যাক? কখনো চাইবো না, আমি এর পক্ষে। কিন্তু যে পদ্ধতিতে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে, নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, সেটা একেবারেই ঠিক হচ্ছে না বলে আমার মনে হচ্ছে। এবার এই প্রসঙ্গটা নিয়ে বাংলা এবং বিহারের গরিব মানুষ কতটা চিন্তিত, আমি সেটা তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এই 28 তারিখ এটা নিয়ে সুপ্রিম কোর্টের শেষ অবজারভেশন ছিল। আমি তখন 28 বা 29, 28 তারিখ আমি তখন দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেডে, ওই ভিমার্ট যে মল, সেটার সামনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি দাঁড়িয়ে একটু চা খাচ্ছি। হঠাৎ করে ওখানে যারা ফুটপাতে যারা হকার, তুমি তাদের কি ক্লাস হয়েছে যে পজিশন সেটা তুমি জানো, তারা হঠাৎ করে মোবাইল বার করে একজন আরেকজনকে বলছে, হিন্দিতে বলছে, একজন বাঙালি একজন বিহারি, এগুলোকে মেনে নেবে বলেছে। তুই বুঝেছিলাম
যে এই মানে যারা সত্যিকারের সাবলটার্ন তাদের মধ্যে এই বিষয়টা কতটা ভীতির সঞ্চার করেছে। অংশুদা, আমাদের প্রায় 1 ঘন্টার কথোপকথন হতে চললো, এরপর তো র্যাপ আপ করতেই হবে, যদিও আলোচনা শেষ হতে চাইছে না। আমার একেবারেই শেষ প্রশ্ন, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার বিষয়, কারণ তুমি তো একজন শিক্ষাবিদ, যে একটি ছাত্র সংগঠন, শাসক দলের ছাত্র সংগঠন, তার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ কীভাবে দেখছো? না না, এটা দেয়া যায় না। মানে একটা কথা বলতেই হয়, মানতেই হয়, সেটা হচ্ছে যে একটা আমাদের পশ্চিমবঙ্গে একটা ট্র্যাডিশন আছে এরকম, যে ধর একটা ব্রিগেডের সমাবেশের কেউ ডাক দিয়েছে কোনো বড় রাজনৈতিক দল, তো বা একটা ছাত্র সমাবেশের বড় ডাক দিয়েছে কেউ, তখন অনেক সময় হয় কি বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলোই মূলত যাদের একটা স্বশাসন আছে পরীক্ষার ডেট টেট এসব ঠিক করার, তারা সেগুলো অ্যাভয়েড করেন। কিন্তু সরকার কখনো বলতে পারে না কোনো মানে ছাত্র সংগঠনের কোনো রকম অনুষ্ঠান উপলক্ষেই যে পরীক্ষা নেওয়া যাবে না, এ হয় না, একেবারে হয় না। এটা যদি এসএফআইয়ের কোনো অনুষ্ঠান হতো, এবিভিপির কোনো অনুষ্ঠান হতো, তাহলেও আমি একই কথা বলতাম, যেটা বলা যায় না। কালকে যদি ডিএসও এসে বলে, ডিএসও কোনো, আমি তোকে কি বললাম যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে, কারণ একটা প্র্যাকটিক্যাল সমস্যার জায়গা থাকে, সেটা আমি অস্বীকার করছি না। সেটা হচ্ছে এই যে যাতায়াত ব্যবস্থাগুলো, যানবাহনের অনেক সময় অপ্রতুলতা দেখা যায়, ভিড় হয়ে যায়, বা অনেকে হয়তো সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে না, বা অনেকে অংশগ্রহণ করেন। তো সেইটা হচ্ছে সেই কলেজ যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেখানে পরীক্ষাটা হবে, বা পিজি লেভেলে যদি পরীক্ষা হয়, বিশ্ববিদ্যালয় নিজেই তো পরীক্ষা নিচ্ছে তার মানে চৌহদ্দির মধ্যেই, বা তার আন্ডারে থাকা কলেজগুলোর পরীক্ষা বিশ্ববিদ্যালয়েরই স্বশাসন আছে নিজে থেকেই ঠিক করার। এবং অনেক ক্ষেত্রে আমি এটা দেখেছি, এটা আমি অস্বীকার করবো না, যে পশ্চিমবঙ্গের এরকম একটা ট্র্যাডিশন আছে যে এইরকম দিনগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দিন স্থির করার ক্ষেত্রে অ্যাভয়েড করে নিজেরাই। কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি বলেন যে আমি ওই দিন পরীক্ষা নেওয়াবো, আমাদের অনেক দিন আগে থেকে এই ডেট ঠিক হয়েছিল, উপাচার্য বলেছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার কখনো বাধ্য করতে পারে না পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য। এবং আমি আবারও বলছি যে এটা পশ্চিমবঙ্গের একটা ট্র্যাডিশন। এখনই অনেকে হয়তো পুরনো উদাহরণ তুলে বলবেন যে এই সময় তো হয়নি, এই দিনে পরীক্ষা হয়নি, ওই সময় এই আমলে এই দিনে পরীক্ষা হয়নি, এই আমলেও তো এই দিনে পরীক্ষা হয়নি। এটা একটা ট্র্যাডিশন, কিন্তু সেটা হচ্ছে সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত। কোনো সরকারি সার্কুলার জারি করে বা কোনোভাবেই কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চাপ দিয়ে এটা কিন্তু রাজ্য সরকার মানে করতে পারে না, এবং এটা ঠিক হবে না। এটা কি হয়, এরকম একটা অনেক সময় আমরা এগুলো মাথায় রাখি না যখন আমরা ক্ষমতায় থাকি। আমি নিজেকে ধরেই বলছি আর কি, যে পরে কি হবে, কালকে হয়তো আমি ক্ষমতায় আর থাকবো না, অন্য একটা দল আসবে ক্ষমতায়, তখন তারা কিন্তু এই একই কাজ করবে, এটা প্রেসিডেন্স হয়ে থাকবে একদম। তো এইটা মাথায় রাখা দরকার, যে আজকে আমি যে কাজটা করছি আগামী দিনে সেই কাজটাই আমার বিরুদ্ধে আরেকটা রাজনৈতিক দল এসে করবে না। তো সেই আচ্ছা, আমি সরকার ছেড়ে দিলাম, প্রথম নিষেধাজ্ঞা আমি বলবো না, প্রথম বারণটা এসেছিল টিএমসিপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে না। এবার কালকে যদি ছাত্র সংগঠন সবকটা সমান আইনের চোখে, কালকের এবিভিপি বললো, ডিএসও বললো, তারপরে দিন এসএফআই বললো, না এটা বলা যায় না। আমি তো এই জন্যই বললাম তৃণমূল ছাত্র পরিষদ কেন কোনো ধমক দিলেন না কেন, এই তোমরা কি বলছো, ছাত্র সংগঠনের পক্ষ থেকেই এটা এই দাবি রাখা যায় না। আমি তো তোকে বললাম যে আমি যে আশা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ছিল, যে অনেক দূরদৃষ্টি সম্পন্ন একজন মুখ্যমন্ত্রী আমরা পাবো, কর্মঠ একজন মুখ্যমন্ত্রী আমরা পাবো, এবং কড়া প্রশাসক একজন মুখ্যমন্ত্রী পাবো, এসেই উনি এমন কতগুলো মানে কাজ করেছিলেন, তা থেকে এরকম একটা ইমেজ তৈরি হতেও যাচ্ছিল। তো সেই প্রত্যাশা তো পূর্ণ হয়নি। কাজে আমি আজকে ডেফিনেটলি এটা আশা করি না যে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল ছাত্র সংগঠনের ওই তৃণাঙ্কুরকে এক ধমক দিয়ে বলবেন যে এটা কেন তোমরা বলছো, কেননা সেদিনের ওই সভায় হয়তো উনিই প্রধান বক্তা। তো এটা আমি একেবারেই আশা করি না। তুই যে বলছিস এই আশাটা আমি করি না। কিন্তু মানে যেভাবে চলেছে রাজ্য সরকার, তাতে সেই আশা করার মতো জায়গায় আমি অন্তত নেই, আমি সেই আশা আমি করি না। কিন্তু রাজ্য সরকার কোনো সার্কুলার জারি করে বা কোনো মানে প্রশাসনিক প্রধান কোনোভাবেই কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ওই দিনের পরীক্ষা বাতিল করার জন্য বাধ্য করতেও পারেন না। সেটা যদি করা হয় তাহলে আমি যে কথাটা বললাম, যেটা এমন একটা প্রেসিডেন্স হিসেবে রয়ে যাবে, সেটা কিন্তু আগামী দিনে
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধেই ব্যবহৃত হবেই হবে। ইতিহাস আমাদের এই শিক্ষাই দেয় যে ইতিহাস পুনরাবৃত্ত হয়। ইতিহাস অস্তর্থকভাবে পুনরাবৃত্ত হোক, আমরা এর বেশি আর কিছু চাইতে পারি না, এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।